আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গ্রিন সিগন্যাল পায়নি আওয়ামী লীগ। তা সত্ত্বেও দলটির নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে 24শে ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভার্চুয়ালি এ নির্দেশ দেন শেখ হাসিনা। কলকাতায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে আওয়ামী লীগের যেসব নেতা দেশে আছেন তাদের সক্রিয় হতে বলা হয়েছে, যাতে সামনের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে। সব মিলে আওয়ামী লীগকে সক্রিয় করতে 5টি সিদ্ধান্ত হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। তবে দলটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা বৈঠক সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনা মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে বৈঠকে অংশ নেওয়া কোনো কোনো নেতার ধারণা শেখ হাসিনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। আবার মার্চের শুরুতে দিল্লি হয়ে ঢাকা আসছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। পল কাপুরের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলেও কয়েকটি সূত্রে আভাস পাওয়া গেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশ করেছেন, এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। সবশেষ তথ্য অনুযায়ী কমপক্ষে 28টি জেলায় দলীয় কার্যালয় খোলা, জাতীয় পতাকা ও দলীয় পতাকা টাঙানো, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামাত বা অন্য কারোর সঙ্গে কোনো সমঝোতা আছে, এসব প্রশ্ন সামনে আসছে। তবে কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের তৎপরতার পেছনে কারণ কি তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিএনপি নেতাদের কাছ থেকেও এ নিয়ে প্রতিক্রিয়া গণমাধ্যমে উঠে এসেছে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়টি আইনি প্রক্রিয়া হবে। আবার বিএনপির কোনো কোনো নেতার কাছ থেকে ইতিবাচক মন্তব্য পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি একটি উদার নৈতিক রাজনৈতিক দল, তারা সবাইকে নিয়ে রাজনীতি করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কারণ দলটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এমন পরিস্থিতিতে 24শে ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির সাথে বৈঠক করেন শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি বৈঠকে যুক্ত হয়েছিলেন। কলকাতায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। সে বৈঠকে ভার্চুয়ালি বাংলাদেশে থাকা অনেক নেতাও যোগ দিয়েছিলেন বলে দলটির সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী নফেল। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন, যারা ওয়ার্কিং কমিটির সদস্য না হলেও ভাষণ দিয়েছেন। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি শেখ হাসিনার সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকের একাধিক সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা শেখ হাসিনা দিয়েছেন। শেখ হাসিনা প্রথমবারের মতো ভারতে থাকা নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলেছেন। আলোচনায় কয়েকজন নেতা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গটি তুলে ধরেন। বিশেষ করে দেশে ফিরলে জেল ও জুলুম নির্যাতনের আশঙ্কার কথা বলেন। শেখ হাসিনা বৈঠকে দাবি করেন, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে জারি করেছে সেটি দুটি কারণে অবৈধ। প্রথমত, আইনে দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না। অধ্যাদেশের মাধ্যমে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেটি বেআইনি। তার মতে আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়। দ্বিতীয়ত, আওয়ামী লীগ সভানেত্রী মনে করেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার। সেই সরকার নির্দেশ কখনোই বৈধ হতে পারে না।
এরপরই শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তখন আওয়ামী লীগ তার মতো করে সিদ্ধান্ত নেবে এবং কর্মসূচি ঘোষণা করবে। তবে শেখ হাসিনা মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে কোনো কোনো নেতার ধারণা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। বৈঠকে শেখ হাসিনা দেশে থাকা নেতাদের সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে 8টি বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা দেশে আছেন তাদেরকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিতেও বলা হয়েছে। পর্যায়ক্রমে দলীয় তৎপরতা বাড়ানোর মধ্য দিয়ে 17 মার্চ দলীয়ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করতে চায় দলটি। জানা গেছে, দেশের ভিতরে দলটির সাংগঠনিক তৎপরতা বাড়াতে দেশের মধ্যে কারাগারে আছেন এমন প্রথম সারির 12 জন নেতার জামিনের উদ্যোগ নিতে আইনজীবীদের একটি টিম গঠনের চিন্তা ভাবনা করছে। ঢাকায় একজন সাবেক এমপির নেতৃত্বে আপাতত দলটির সাংগঠনিক তৎপরতা বাড়ানো হতে পারে। ওই নেতা ইতিমধ্যে আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে একাধিক বৈঠক করেছেন। বিশেষ করে বাংলাদেশের সামনের মাসে সফরে আসছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মার্কিন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চের শুরুতে দিল্লি হয়ে ঢাকা সফরে আসবেন। 23 ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি খলিলুর রহমানকে জানিয়েছেন। জানা গেছে, মার্কিন আদালতের রায়ের পর শুল্ক ও বাণিজ্যের ইস্যুটি বেশ জটিল হয়ে গেছে। তবে পল কাপুরের এই সফরের উদ্দেশ্য বাণিজ্য নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের সাথে আকসা ও জিসুমিয়া এই দুটি অস্ত্র চুক্তির অগ্রগতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে তার এই সফরে আলোচনা হতে পারে। নির্বাচনের আগে ইস্যুটি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিএনপি ও জামাত ইসলামের হাই কমান্ডার আলোচনাও হয়েছিল। সূত্রগুলো বলছে, পল কাপুরের সফরের পর বাংলাদেশের রাজনীতিতে ধীরে ধীরে বেশ কিছু নাটকীয় পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বেশ কিছু সিদ্ধান্তের দিকে যেতে পারে সরকার। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নিয়মিত দলটির নেতাদের সাথে বৈঠক করছেন। সেসব বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা কিভাবে এবং কোন প্রক্রিয়ায় অংশ নিতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীকে হয়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। তবে দলটির শীর্ষ নেতারা আশা করছেন, স্থানীয় সরকার নির্বাচনের আগেই রাজনৈতিকভাবে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসতে পারে। কারণ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেভাবে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে পড়েছিল, স্থানীয় সরকার নির্বাচনে সেটি নাও হতে পারে। সেক্ষেত্রে জামাত ও এনসিপি জোটের কাছে স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বিএনপির। শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে, তাদের সভানেত্রীর ভেতরকার আত্মবিশ্বাস তাদের ভেতর সংক্রমিত হয়েছে। আর তাদের কাছে মনে হয়েছে, যেহেতু শেখ হাসিনা 5ই আগস্টের পর আগে কখনোই বলেন নাই যে দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে ফিরে যাওয়ার মানসিক বাস্তবিক আইনি প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার, কাজেই এই পরামর্শটি, এই যে শীর্ষ নেতৃবৃন্দের সভায় শেখ হাসিনার এই নির্দেশনাকে অত্যন্ত ইঙ্গিতবাহী বলে এবং ইতিবাচক বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো তার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় দলীয় নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার মানসিক এবং বাস্তবিক প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। শেখ হাসিনা এই সভায় এতটা আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তার দলের শীর্ষ নেতৃবৃন্দকে, যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ পক্ষ থেকে সুস্পষ্ট এই ইঙ্গিত এসেছে
এসেছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য যথাযথ পরিসর সৃষ্টি করা হবে এবং সেটা খুব শিগগিরই হবে। শেখ হাসিনা কতগুলো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলে ওই সভায় উপস্থিত বিভিন্ন জনের সূত্রে জানা যাচ্ছে। সভাটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি, বাংলাদেশ থেকে বিভিন্ন নেতা কর্মীরা সংযুক্ত হয়েছিলেন, শীর্ষ নেতৃবৃন্দরা সংযুক্ত হয়েছিলেন কলকাতা থেকে, আর দিল্লি থেকে সংযুক্ত হয়েছিলেন শেখ হাসিনা নিজে। কলকাতায় এক প্রেসিডিয়াম সদস্যের বাসায় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্য সহ শীর্ষ নেতারা বসেছিলেন এ সভায়। শেখ হাসিনা সেখানে সরাসরি নির্দেশনা দেন যে একদিকে যেমন দেশে যে নেতাকর্মীরা আছেন তাদেরকে সক্রিয় করে তুলতে হবে, যাতে সামনেই যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সে নির্বাচনে আওয়ামী লীগের তরফে তারা অংশ নিতে প্রস্তুত থাকেন। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচারালয়ে আদালতে সক্রিয় ভূমিকা রেখে, মানে আইনি পরামর্শের দিক থেকে সক্রিয় হয়ে জামিনের ব্যবস্থা করা, সেখানে মামলা লড়ার ব্যাপারে সক্রিয় হওয়া এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন মামলায় যে তারা মাসের পর মাস আটক আছেন সেই আটকাবস্থা থেকে ছাড়িয়ে আনার জন্য নেতাদেরকে সক্রিয় হতে পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন যে যারা বিদেশে আছেন, যে শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকেও সক্রিয় হতে হবে যাতে তারা আইনিভাবে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে কিংবা মামলা লড়ে নিজেদের মামলাগুলোর আইনি যেসব বাধা আছে সেগুলোর একটা মীমাংসা করতে পারেন। মানে যেভাবে বরাবর বাংলাদেশে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতৃবৃন্দ আর বিএনপি আমলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শত শত মামলা একরকম ঘাড়ের ওপর রেখে রাজনীতি করে গেছেন, সেই পরিসরটা সৃষ্টি করার জন্য যে আইনি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন শেখ হাসিনা বলেছেন তা যেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্রুততার সাথে গ্রহণ করেন। শেখ হাসিনা এই বিষয়গুলো যখন এতটা আত্মবিশ্বাসের সঙ্গে পরামর্শ দিচ্ছিলেন, ওই সভায় উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সকলেই তখন বক্তব্য রেখেছেন এবং তাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে যখন বিএনপি সরকারের দিক থেকে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় নাই যে তারা সত্যি রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে আওয়ামী লীগের ওপর সেটা তুলে নেবে কিনা, শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন এক অবৈধ অনির্বাচিত ইউনূস সরকার অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই পন্থাটাই অবৈধ, কাজেই সেই অবৈধ পন্থা দেশে বিদেশে কোথাও গ্রাহ্য করা হবে না। শেখ হাসিনা বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, দেশে বিদেশে কোথাও একটি নির্বাচিত সরকার, সেটা বিএনপি সরকার হলেও প্রমাণ করতে পারবে না যে আওয়ামী লীগ দল হিসেবে এমন কোনো সন্ত্রাসবাদী কার্যক্রমে কখনো জড়িত ছিল যে কারণে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায় আওয়ামী লীগের। এবং শেখ হাসিনা বলেছেন একটা নির্বাচিত সরকার, বিএনপি সরকারের পক্ষে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী বৈধ রাজনৈতিক দলকে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস বাধা সৃষ্টি করে রাজনৈতিক পরিসরের বাইরে জবরদস্তি করে রাখা কোনোভাবেই তার ভাবমূর্তির জন্য দেশে বিদেশে মঙ্গলজনক হবে না। শেখ হাসিনা এই যে রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা, সে বিষয়টাকেই বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর যে এতটা মানে একরকমের তুচ্ছ করে দেখছেন, তাতে স্পষ্ট এমন ইঙ্গিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ পেয়েছেন যে একটা অনির্বাচিত অবৈধ ইউনূস সরকারের শাসনামল শেষে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেশে ফেরার পর শেখ হাসিনা একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছেন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালত, কোনো আদালতে তার নেতাদের জন্য সক্রিয়ভাবে দলীয়ভাবে কোনো আইনি পরামর্শক দল গঠন করে তাদের জামিনের ব্যবস্থা কিংবা তাদের মামলা লড়ার ব্যবস্থা করতে সক্রিয় হয় নাই। কারণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বারবার বলে এসেছেন যে ইউনূস সরকারের এই বিচার যে কার্য
কার্যগুলো পরিচালনা করছে সেগুলোকে এই অবৈধ সরকার, ইউনূস সরকার এমনভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যে মামলা লড়ে এই সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের তরফে কোনো লাভ পাওয়ার কিংবা কোনো আইনি প্রতিকার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনা এই সভায় প্রথমবারের মতো এই পরামর্শ দিয়েছেন বলে খবর বেরিয়েছে যে তিনি বলেছেন একটা আইনি পরামর্শক দল গঠন করা উচিত, যেই আইনি পরামর্শক দলটি আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃবৃন্দ মাসের পর মাস ধরে কারাগারে আটক আছেন এবং এদের অনেকের বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় নাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়, হত্যা মামলায়, তাদের যাতে জামিনের ব্যবস্থা করা যায়, তাদের যাতে সুবিচার পাওয়ার ব্যবস্থা করা যায়, সেজন্য যাতে আওয়ামী লীগের উদ্যোগে, দলের উদ্যোগে একটা আইনি পরামর্শক দল গঠন করা হয়। আর তিনি সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিজেদের মামলার মীমাংসা করার, নিজেদের মামলায় আইনি প্রতিকার পাওয়ার ব্যবস্থা পেতে যেমন সক্রিয় হতে বলেছেন, তিনি বলেছেন নিজ নিজ এলাকায় স্থানীয় নেতা কর্মী সমর্থকদের মামলার বিষয়েও যাতে শীর্ষ নেতৃবৃন্দ সক্রিয় হন, আইনি প্রতিকারের ব্যবস্থা যাতে দ্রুত করা হয়। শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে, তাদের সভানেত্রীর ভেতরকার আত্মবিশ্বাস তাদের ভেতর সংক্রমিত হয়েছে, আর তাদের কাছে মনে হয়েছে যেহেতু শেখ হাসিনা 5ই আগস্টের পর আগে কখনোই বলেন নাই যে দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে ফিরে যাওয়ার মানসিক বাস্তবিক আইনি প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার, কাজেই এই পরামর্শটি, এই যে শীর্ষ নেতৃবৃন্দের সভায় শেখ হাসিনার এই নির্দেশনাকে অত্যন্ত ইঙ্গিতবাহী বলে এবং ইতিবাচক বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন। দেখেন, শেখ হাসিনা কিন্তু কোনো ডেডলাইন দেন নাই। শেখ হাসিনা বলেছেন দ্রুত, কিন্তু শেখ হাসিনা বলেন নাই এ মাসের মধ্যে, আগামী মাসের মধ্যে, 3 মাসের মধ্যে। কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা আমার দেশ, পরিচিতি যার আওয়ামী বিরোধী সংবাদপত্র হিসেবে নিশ্চিতভাবে সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা স্পষ্ট করে শিরোনাম করছে যে 26শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক কষছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এবং আমার দেশ পত্রিকা বলছে যে শেখ হাসিনার নির্দেশনায় এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিন থেকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে সেখানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবি লাগিয়েছে, স্লোগান দিয়েছে, সেসব ছবি ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আমার দেশ পত্রিকা বলছে সারা দেশের অন্তত 39টি জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে ফেলেছে 12 তারিখ থেকে। আমার দেশ বলছে এটা একটা বড় নিশানা যে আওয়ামী লীগ খুব শিগগিরই রাজনীতিতে ফিরছে এবং সক্রিয়ভাবে ফিরছে এবং প্রশাসন তাদেরকে সেভাবে বাধাগ্রস্ত করছে না। যদিও আমার দেশ 39টি স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার কথা বলছে, কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু এ খবরও এসেছে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ গিয়ে বা নেতাকর্মী সমর্থকেরা গিয়ে কার্যালয়গুলো খোলার পর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতাকর্মী নামে একদল গিয়ে সেই কার্যালয়গুলো আরেক দফা ভাঙচুর করেছে, তালা লাগিয়েছে। কিন্তু এই যে আওয়ামী লীগের কার্যালয় খোলা সারা দেশে, সেটা যে আওয়ামী বিরোধী রাজনৈতিক শিবিরে বড় ধরনের আশঙ্কা, আতঙ্ক এবং উদ্বেগ তৈরি করেছে, সেটা আমার দেশ পত্রিকা স্পষ্ট করে লিখছে। আমার দেশ পত্রিকা বলছে 26শে মার্চে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন ঘোষণার পরিকল্পনা নাকি আছে আওয়ামী লীগের। আমার দেশ বলছে শেখ হাসিনা তাই খুব শিগগিরই 26শে মার্চের কর্মসূচি ঘোষণা করবেন। সম্ভবত এই যে 21শে ফেব্রুয়ারিতে দেশের বিভিন্ন জায়গার শহীদ মিনারে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের কেউ কেউ পুষ্পস্তবকে শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক, শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধাঞ্জলি লিখে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সম্ভবত আমার দেশ পত্রিকা তার ভিত্তিতে বা সেসবের সূত্র ধরেও এমন একটা সন্দেহ বা আশঙ্কা প্রকাশ করে থাকতে পারে। আমার দেশ বলছে
স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সুদূর প্রসারী ও বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে। এই যে শেখ হাসিনা কি নির্দেশনা দিচ্ছেন দিল্লি থেকে, সে প্রসঙ্গেও আমার দেশ লিখছে, আমার দেশও বলছে যে আদালতে সক্রিয় হওয়ার কথা ভাবছে আওয়ামী লীগ। তারা বলছে যে পরিকল্পনার অংশ হিসেবে দিল্লি থেকে শেখ হাসিনা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছেন যে পলাতক মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতারা দেশে ফিরবে এবং তাদের কৌশল হলো দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেফতার হওয়া, এরপর জেলখানাকে কেন্দ্র করে নেতা কর্মীদের আবেগ জাগিয়ে তোলা এবং আদালতের বারান্দায় হাজির হওয়ার সময় গণমাধ্যমের একাংশকে ব্যবহার করে একটা মজলুম ইমেজ তৈরি করা। এছাড়া জেলে থাকা নেতাদের ঘিরে নিজ বলয়ের নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং পরিবারের সদস্যরা নিয়মিত জেলখানায় গিয়ে দেখা করার মাধ্যমে দলীয় যোগাযোগ বাড়ানো। এসব প্রসঙ্গে কিন্তু ওই সভায় কথা হয়েছে। বরিশালের একজন সাবেক সংসদ সদস্য আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং জামিন পেয়েছেন। আওয়ামী লীগের একজন সাবেক নারী সংসদ সদস্য, তিনি কয়েক মাস জেল খাটার পর সম্প্রতি জামিন পেয়েছেন। এই ইঙ্গিতগুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে এবং এই আলাপটা হয়েছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, শীর্ষ নেতৃবৃন্দকেও দেশে ফিরে আইনিভাবে তাদের বিরুদ্ধে মামলাগুলো মোকাবেলা করতে হবে, যাতে তাদের দেশে থাকার নেতা কর্মী সমর্থকেরা আস্থা পান যে তারা যে জুলুমের মধ্য দিয়ে গেছেন তাদের নেতারাও সেই জুলুমের মধ্য দিয়ে যেতে একরকমের প্রস্তুত। আমার দেশ পত্রিকা বলছে যে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রের সঙ্গে যোগাযোগ করেও তারা কিছুতেই জানতে পারে নাই যে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের বিষয়টিকে কিভাবে দেখছে বা কিভাবে মোকাবেলা করতে চায়। আমার দেশ বলছে যে মনে হয়েছে সরকার এখনো চূড়ান্ত কৌশল নির্ধারণ করতে পারেনি এবং সেই বিষয়টা উদ্বেগজনক। আওয়ামী লীগ বিএনপির এই অবস্থানটিকেই এই সময়ে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছে এবং এই সুযোগটি পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চাইছে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নানানমুখী গুঞ্জন আমরা গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি, বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে, এবং সম্ভবত তারই ধারাবাহিকতায় নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বেশ কয়েকজন নেতার সঙ্গে। সেখানে বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন এবং দিল্লি থেকে শেখ হাসিনা ভার্চুয়ালে যুক্ত হয়েছেন, আর আওয়ামী লীগের নেতারা দিল্লিতে দলের কোনো এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে বসে তারা এই বৈঠকে যুক্ত ছিলেন, এমন খবর দিয়েছে ভারতীয় কোনো কোনো গণমাধ্যম। প্রশ্ন হচ্ছে যে আসলে কোনো ধরনের সিগন্যাল সত্যি সত্যি আওয়ামী লীগ পেয়েছে কিনা রাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যাহারের বিষয়ে। বৈঠকে শেখ হাসিনা বিএনপির নাম উল্লেখ না করেই যে মন্তব্যটি করেছেন তা হচ্ছে এরকম যে আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, যদি না করে তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করব, কর্মসূচি ঘোষণা করব। ভালো কথা, কিন্তু আমরা তো জানি যে তিনি এই ধরনের মন্তব্য এর আগেও করেছেন। বিশেষ করে নির্বাচনের আগে ভারতীয় কোনো কোনো গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন। আবার সজীব ওয়াজেদ জয় ডয়েচে ভেলেতে দেওয়া সাক্ষাৎকারে অথবা তার ফেসবুক পেজে স্ট্যাটাসে যে মন্তব্য করেছেন তাও এরকম ছিল যে তিনি তারেক রহমানের সঙ্গে খোলামেলাভাবে আলোচনায় বসতে প্রস্তুত। নিশ্চয়ই এ ধরনের কোনো আলোচনা হবে না, এটুকু আমরা অনুমান করে বলতেই পারি। তবে কোনো একটা সিগন্যাল তারা পেয়ে থাকতেই পারেন, সেটি কোন পর্যায়ে সে সম্পর্কে নিশ্চয়ই আমরা নিশ্চিত করে বলতে পারছি না। শেখ হাসিনা ভারতে অবস্থানরত নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসার ক্ষেত্রে। এখন তিনি যে মানসিক প্রস্তুতি নিতে বলেছেন, সেই জায়গা থেকে বৈঠকে উপস্থিত কোনো কোনো নেতা ভারতীয় কোনো কোনো গণমাধ্যমকে বলছেন যে তার যে আত্মবিশ্বাসী মনোভাব তারা লক্ষ্য করেছেন, তাতে তারা নিশ্চিত যে কোনো ধরনের
গ্রিন সিগন্যাল তিনি পেয়েছেন। যদি পেয়েই থাকেন তাহলে সেই গ্রিন সিগন্যালটি আসলে কোত্থেকে? প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে, অথবা বিএনপি সরকারের উচ্চ বা দায়িত্বশীল কোনো পর্যায়ে থেকে, নাকি ভারত সরকারের সাথে বিএনপি সরকারের উচ্চ পর্যায়ের কোনো আলাপ আলোচনার মাধ্যমে? যে কোনো একটি হতে পারে। তবে ভারত আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে, রাজনৈতিক পুনর্বাসনের বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাবে, এটুকু আমরা নিশ্চিত। এ সম্পর্কে মন্তব্য আমি আগেই করেছি। এখন ধরে নিলাম ইতিবাচক বার্তা পেয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ড যে কোনো মাধ্যমে, অথবা পাননি, যেটিই হোক না কেন। তো ভারত সরকারের মাধ্যমে বিএনপি সরকারের কোনো ধরনের গ্রিন সিগন্যাল, অথবা সরাসরি শেখ হাসিনার সাথে বিএনপি সরকারের উচ্চ পর্যায়ে কারো কথা হয়েছে কি হয়নি, সেটির চেয়ে বড় কথা এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি, ভারতে আওয়ামী লীগের যে নেতারা অবস্থান করছেন, আমি যতটুকু জানি ভারত সরকার চাইছে না তারা আর বেশি দিন সেখানে অবস্থান করুক। মানে দেশ থেকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে ভারতে বসে থাকবেন, কিংবা অন্যান্য দেশে বসে বড় বড় কথা বলবেন, হাতে গোনা 2-4 জন ছাড়া বাকিরা তো সব এই অবস্থায় দেশ ছেড়েছেন। তারা বহাল তবিয়াতে থাকবেন, আর দেশের মধ্যে তৃণমূলের নেতাকর্মীরা মার খাবেন, জেলে যাবেন, কারাগারে দিনের পর দিন থাকবেন, সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে। এই নেতাকর্মীদের আর কতদিন ধরে রাখা যাবে এভাবে? শীর্ষ নেতাদের মানসিক প্রস্তুতি নিতে বলা হয়েছে, আর কতদিন ধরে মানসিক প্রস্তুতি নেবেন? দেশে যে নেতাকর্মীরা এখনো পর্যন্ত রয়েছেন তারা এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে আছেন। তার মধ্যেও আমরা দেখছি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো তারা স্বতঃপ্রণোদিত হয়ে খোলার ব্যবস্থা করছেন, অথবা কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় তারা এই কাজগুলো করছেন। আবার দলীয় কার্যালয় খোলার পরে কথিত জুলাই যোদ্ধা সেগুলো আবার তালা লাগিয়ে দিচ্ছেন, ভাঙচুর করছেন। এই যখন অবস্থা, তখন এই বিষয়টিকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। তিনি উত্তরে বলেছেন যে এটা এইভাবে খোলা হোক আমরা চাইনি, যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবে এটাকে দেখা হবে সব জায়গায়। এটি সম্ভবত তার জায়গা থেকে ফর্মাল কোনো মন্তব্য করা হয়েছে। তবে আমরা জানি যে যেটুকু বোঝা যাচ্ছে বিএনপির এক ধরনের সফট মেন্টালিটি রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম শুরুর বিষয়ে। যেটুকু বোঝা যায় তাদের বক্তব্য বা কথাবার্তা, কোনো হার্ড লাইনে বক্তব্য তারা এখনো পর্যন্ত দেননি। সেই জায়গা থেকে হয়তো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম খুব দ্রুতই শুরু হবে। এখন মজার বিষয় হচ্ছে যে ওই বৈঠকে শেখ হাসিনা নাকি মন্তব্য করেছেন যে তিনি ভোট বয়কটের যে আহ্বান জানিয়েছিলেন তাতে বাংলাদেশের মানুষ তুমুল সাড়া দিয়েছেন। এইগুলো পলিটিক্যাল কথাবার্তা, এগুলো ধরার কিছু নেই। তবে আওয়ামী লীগের একটি বড় অংশর ভোট যে বিএনপি পেয়েছে এটুকু তো নিশ্চিত, এখানে কোনো রাগঢাকের বিষয় নেই। আবার ওই বৈঠকে যারা উপস্থিত ছিলেন সেই সব নেতাদের কেউ কেউ মন্তব্য করেছেন যে, জোর গলায় বলেছেন, আন্তর্জাতিক মহল বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচনকে অনুমোদন করবে না। এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। এখন এগুলো বলে আর রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার কোনো সুযোগ নেই, বা উত্তপ্ত হবেও না, এটাই বাস্তবতা। এখন দেখার বিষয় যে আসলে আওয়ামী লীগ কতদিনে ফিরতে পারছে, এবং সেটির উপরে নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি অনেক কিছু নির্ভর করছে।